শরীফ ওসমান হাদির জানাজার নামাজে লাখো মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন। দেশের মানুষের হৃদয়ে হাদি চিরদিন থাকবেন বললেন প্রধান উপদেষ্টা। তার মন্ত্র ধারণ করে জাতিকে অগ্রগতির পথে নেয়ার আহ্বান। হাদির খুনিদের বিচারের দাবিতে শাহবাগে ইনকলাব মঞ্চসহ বিভিন্ন দল ও সংগঠনের সমাবেশ। অন্তর্বর্তী সরকারকে 24 ঘণ্টার আলটিমেটাম। বিজয়ের মাসেই চলে গেলেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি একে খন্দকার। স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা রাখা সেনানায়কের বিদায়ে শোক। এবং নারায়ণগঞ্জে 7 তরুণের নিরাপদ খেজুর রসের উদ্যোগ। শহরবাসীর কাছে শীতের খেজুর রসের স্বাদ ফিরিয়ে দেওয়ার প্রত্যাশা। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ব্রাজিলের রিও ডি জেনেরোয় একটি সড়কে বিশ্বের সবচেয়ে শান্ত সড়ক ঘোষণার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজার নামাজ হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশিষ্টজন সহ সর্বস্তরের মানুষ। আপনারা হাজির হয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নেওয়ার আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, হাদি এদেশের মানুষের বুকের মধ্যে আছেন, চিরদিন থাকবেন। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জানাজার নামাজে
অংশ নেয় লাখো মানুষ। তারা বলেছেন, হাদি তার কাজের মাধ্যমে দেশের মানুষের হৃদয় বেঁচে থাকবেন। হাদি হত্যার বিচারের দাবি জানিয়েছে সর্বস্তরের মানুষ। আরও জানাচ্ছেন রিয়াজ ইসলাম। যে সংসদে দাঁড়িয়ে দেশ ও দশের কথা বলার স্বপ্ন দেখতেন, সেখানেই শেষবারের মতো নিথর দেহে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। দুপুর 2টায় জানাজার নামাজ হলেও সকাল থেকে রাজধানী ও দেশের নানা প্রান্ত থেকে আসতে শুরু করেন নানা শ্রেণী পেশার মানুষ। মানুষের ঢল নামে মানিক মিয়া এভিনিউ ও খামারবাড়ি ছাড়িয়ে ফার্মগেট পর্যন্ত। ওসমান হাদির মরদেহ হাসপাতালের মর্গ থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা নিয়ে আসলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানাজার নামাজ শুরুর আগে হাদির জন্য সবার কাছে দোয়া চান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। হাদি হত্যার বিচারের দাবিতে সহিংসতার ডাকে সাড়া না দিতে সতর্ক করে ইনকিলাব মঞ্চ। আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেব, তবু ইনসাফের লড়াই ছাড়বো না। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। ছোট ভাই হাদি হত্যার বিচার চেয়েছেন বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। হাদির জানাজার নামাজে ইমামতিও করেন তার বড় ভাই। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওসমান হাদির বিপ্লবী চেতনা এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান জানাজায় অংশ নিতে আসা মানুষ। শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিল না, উনি ছিলেন 24শে বাংলাদেশের মুখপাত্র। তার মতো সাহসী, তার মতো আপোষহীন ব্যক্তি আমার এই 24 বছরের লাইফে আমি কখনো দেখি নাই। ওসমান হাদির ধারণা যদি আমাদের বাঁচায় রাখতে হয়, আমাদের যুদ্ধে নামতে হবে। আমাদের জুলাই এখনো শেষ হয় নাই। জানাজার নামাজের পর শোক মিছিল নামে মানুষের ঢল। প্রত্যেকটা মানুষ তার জন্য চোখের পানি ফেলেছে। এটা আমরা তার জন্য দোয়া করি এবং তার এই রুহের মাগফিরাত কামনা করি। জুলাই গণ অভ্যুত্থানের যেসব হিরোরা আছে তাদেরকে প্রোটেক্ট করতে তারা ব্যর্থ হয়েছে। এই বিচার হতেই হবে। আমি এই দেশের মানুষের কাছে বিচার চাই, আমার ভাই বিচার না হয়। শোক আর ভালোবাসায় চিরবিদায় জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির পাশে সমাহিত করা হয় শরীফ ওসমান হাদিকে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ওসমান হাদির বেদেহী আত্মার শান্তি কামনা করছি আমরা। শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিশিষ্ট জনেরা বলেছেন, নির্বাচন ও গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে সমুন্নত রেখে ওসমান হাদির আত্মত্যাগের মর্যাদা দিতে হবে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, কণ্ঠকাঠিন্য করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। তাহলেই শহীদ ওসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো। খুনি এবং তার ষড়যন্ত্রকারী সহযোগীরা তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং শরীফ ওসমান হাদির যেই শাহাদাতের বদলা নেওয়ার জন্যে বাংলাদেশের মানুষ যেইভাবে শপথ গ্রহণ করেছে, এটি বাংলাদেশে আধিপত্যবাদের চূড়ান্তভাবে কবর রচনা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের বিপ্লবীরা যাতে রাষ্ট্র বিনির্মাণ, রাষ্ট্র চেতনা নিয়ে বড় হতে না পারে, সার্বভৌমত্বের চেতনায় বাংলাদেশ দাঁড়াতে না পারে, সেই বিষয়টাকে খেয়াল রেখেই ওসমান হাদিকে তারা টার্গেট করেছে এবং ওসমান হাদিকে টার্গেট করা মানে বাংলাদেশকে টার্গেট করা। যে মানুষগুলো এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য, ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য, জনগণের অধিকার আদায় করার জন্য নিজের সর্বোচ্চ শক্তিকে যারা আল্লাহর রাহে কোরবান করবে, এরকম কিছু তরুণের জন্য গোটা দেশে মানুষ অপেক্ষা করছে। সেই তৃষ্ণা আমরা কিছুটা হলে অনুভব করেছি হাদির জানাজার মধ্যে, এত লক্ষ লক্ষ মানুষের এই উপস্থিতির মধ্য দিয়ে। শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতারে অগ্রগতি জানাতে অন্তর্বর্তী সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদির দাফন শেষে শাহবাগ চৌরাস্তায় সড়ক অবরোধ করে সমাবেশে এই আলটিমেটাম দেয়া হয়।
দাবি আদায় না হলে রোববার বিকেল 5:15টায় শাহবাগ চৌরাস্তায় আবারও সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। তবে কারো উস্কানিতে নাশকতায় না জড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা। এই সরকার কি চায় না, ওসমান হাদির যে বিচার সেইটা তারা নিশ্চিত করতে চায় না। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করুন। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনোদিন ইনসাফ আসবে না। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 সদস্যের মরদেহ দেশে আনা হয়েছে। বেলা 11টার পর মরদেহ বহনকারী উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিহত শান্তিরক্ষীরা হলেন নাটোরের কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও শান্ত মণ্ডল, রাজবাড়ির সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। বিমানবন্দর থেকে 6টি ফ্রিজারে ভ্যানে করে তাদের মরদেহ সিএমএইচে হিমঘরে নিয়ে যাওয়া হয়। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাদুগলি লজিস্টিক্স বেইজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বর্বরোচিত ড্রোন হামলা চালায়। এ ঘটনায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং 9 জন আহত হয়। আহত 9 জনের সবাই বর্তমানে শঙ্কামুক্ত। প্রিয় দর্শক, এবারে একটি শোক সংবাদ। মুক্তিযুদ্ধে উপপ্রধান সেনাপতি, অপারেশন কিলো ফ্লাইটের সমন্বয়ক, স্বাধীন বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম প্রধান, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল বীর উত্তম এ.কে. খন্দকার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে বার্ধক্যজনিত অসুস্থতায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 95 বছর। রোববার জোহরের নামাজের পর বিমানঘাঁটি বাসারে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করবে বাংলাদেশ বিমান বাহিনী। দেখুন লাইলা নওশিনের রিপোর্টটি। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানায়ক ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক এ.কে. খন্দকার 1971 সালের 16 ডিসেম্বর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ.কে. খন্দকার। বীর এই মুক্তিযোদ্ধার জন্ম 1930 সালের 1 জানুয়ারি রংপুর শহরে। বাবার চাকরির সুবাদে পড়াশোনা শুরু বগুড়ায়। রাজশাহী সরকারি কলেজ থেকে 1949 সালে ইন্টারমিডিয়েট পাশ করার পর যোগদান পাকিস্তান বিমান বাহিনীতে। 1971 সালের 25শে মার্চ কালরাত্রে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর হামলার পর পাকিস্তান বিমান বাহিনী থেকে বেরিয়ে যান। মুজিবনগর সরকারের অধীনে মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে রণকৌশলে অগ্রণী ভূমিকা পালন করেন এ.কে. খন্দকার। তার নেতৃত্বে 1971 সালে ভারতের নাগাল্যান্ডের ডিমাইপুরে ভারতের দেওয়া 3টি বেসামরিক বিমান ও কয়েকজন বাঙালি বৈমানিক নিয়ে 2 মাসের প্রশিক্ষণ শেষে 28শে সেপ্টেম্বর যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী। মুক্তিযুদ্ধে অপারেশন কিলো ফ্লাইটের সমন্বয়কের দায়িত্ব পালন করেন এ.কে. খন্দকার। দেশের জন্য ট্রেনিং নিয়েছে এবং কিভাবে এসব কাজ করছে আমি অবাক হয়ে গেছি। তাদেরকে তো আমি ডেকে নিয়ে এসেছি, তারা অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখাই নেই, কথাই নেই, কিছু যায় না। তারা বলছে আমাদের এই কাজটা আমাদের শেষ করতে হবে, পাকিস্তানকে আমাদের শেষ করতে হবে। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধানের দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। 2011 সালে পান স্বাধীনতা পদক। কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেন এ.কে. খন্দকার। সাবেক এই বিমান বাহিনী প্রধান পরে রাজনীতিতে যোগ দিয়ে 2 দফায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার লেখা 1971 ভেতরে বাইরে ব্যাপকভাবে আলোচিত গ্রন্থ। মুক্তিযুদ্ধের অনন্য ভূমিকা পালনকারী এই বীর উত্তমের মৃত্যুতে শোকাহত সারা দেশ। লাইলা নওশিন, চ্যানেল আই। শীত এলেই বাংলার গ্রামীণ জীবনে ফিরে আসে খেজুর রসের ঐতিহ্য। পিঠাপুলির সঙ্গে পাল্লা দিয়ে মানুষের মন খোঁজে কাঁচা খেজুর রসের স্বাদ। কিন্তু শহর প্রতিনিয়ত গ্রাস করে নিচ্ছে গ্রামকে। অনেক গ্রাম থেকেই খেজুর রসের ঐতিহ্য হারাতে বসেছে। সেখানে নারায়ণগঞ্জের বন্দরে 7 তরুণ নিয়েছে ভিন্ন উদ্যোগ। শহরবাসীর কাছে ফিরিয়ে দিতে চাচ্ছেন শীতের খেজুর রসের স্বাদ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। নারায়ণগঞ্জ জেলার বন্দরে নদী পাড়ের জায়গাটিতে শীতের ভোরেও ভিড় জমাচ্ছে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। কেউ রস পান করছেন, কেউ ছবি তুলছেন,
কেউ উপভোগ করছেন বাংলার চিরায়িত ঐতিহ্য। এই উদ্যোগের পেছনে রয়েছে 7 জন তরুণ। তারা জানেন ঐতিহ্যের সঙ্গে নিরাপত্তার প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। আমরা চিন্তা করলাম যে এক সময় আমরা গ্রাম বাংলায় খেজুর গাছটা খুব কমন ছিল, তো আমরাও দূরে দূরে যেতাম রস খেতে, কিন্তু শহরের মধ্যে এই জিনিসটা ওইরকম ভাবে দেখা যায় না। এখন অলমোস্ট আমরা 70টা গাছ নিয়ে কাজ করছি। এই বানাটা দিয়ে আপনার পুরো সাইডটা ঢেকে দেওয়া হয় যাতে বাদুর উপরে নিচে বা কোনো সাইডেই ঢুকতে না পারে। এই উদ্যোগের সঙ্গে অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন ফরিদপুরের অভিজ্ঞ গাছি সেলিম। এর অর্ধেক রস, আমার অর্ধেক রস। ডেইলি রস কত কেজি বা কত লিটার? 180 থেকে 200 লিটারের মতো। 200 লিটার হলে 100 লিটার তাদের, 100 লিটার আপনার। এলাকার মুরব্বীরাও আসছেন এখানে, যাদের অনেকের চোখের সামনেই গ্রাম বদলে শহর হয়েছে, বদলে গেছে জীবনধারা। এনেকে আসে অনেকে বাসও করে নাই। আচ্ছা, এনে আপনার অনেক জঙ্গল আসলে কেউ ডরও আয় নেই না। এই আজকে 2-3 বছর ধরে এই উদ্বোধন হইতেছে। আচ্ছা, গতবার আসা হয়েছে। আচ্ছা, তো এখানে রস অনেক ভালো। আমাদের প্রথম থেকে আসা হচ্ছে। গাছগুলো যাওয়ার সময় অনেক পছন্দ করি। জলবায়ু পরিবর্তন আর নগরায়নের চাপে শহরের মানুষ এমন উদ্যোগগুলোর কাছাকাছি এসে খোঁজে স্বস্তির নিঃশ্বাস। অনেকক্ষণ আপনি ভালো হয়েছে, আপনার মানে অরিজিনাল জিনিসটা পাই। আর এমন একটা গুছানো পরিবেশ আমি কোথাও দেখি নাই। 8 দিন ধরে এই পাগল বানাইছে রস খাবে। এখন গাছের থেকে ফ্রেশ রস এর আগে খেয়েছো? না, ফার্স্ট টাইম, জীবনে প্রথম। একসাথে শেকড়ের কাছেই মানুষ ফিরতে চায়। নগরায়নের জন্য হারানো ঐতিহ্যগুলো এরা যেমন সংরক্ষণ করছে, এটি নিঃসন্দেহে ইতিবাচক একটি কাজ। বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এরকম ছোট ছোট ঐতিহ্যগুলোকে যদি আমরা স্থানীয় পর্যায় থেকে এভাবে সংরক্ষণ করতে পারি, এটি হবে ইতিবাচক একটি বিষয়। নারায়ণগঞ্জের বন্দর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চরবনসা এলাকায় এক বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তার 7 বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন এই বিএনপি নেতা ও তার অন্য 2 কন্যা। পরিবারের লোকজন ও স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাতে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেবাল হোসেনের ঘরের দরজার বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনে অফিসার রণজিৎ কুমার দাস জানান, আগুন নিয়ন্ত্রণে আনে দলপন কর্মীরা। আগুনে ঘুমন্ত অবস্থায় 7 বছরের শিশু আয়শা বেগম বিনতির মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বিলাল হোসেন এবং অন্য 2 কন্যা বৃথি আক্তার ও স্মৃতি আক্তার। বৃথি ও স্মৃতিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বিলাল হোসেন সদর হাসপাতালে চিকিৎসাধীন। ময়মনসিংহের ভালুকায় শ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় 10 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার একদিন পর র্যাব 7 জনকে ও ডিবি পুলিশ 3 জনকে গ্রেফতার করে। দুপুরে র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব 14-এর অধিনায়ক নাইমুল হাসান বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির কোনো প্রমাণ তারা এখনো পর্যন্ত পাননি। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনা ঘটে। বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। 2019 সালের এই দিনে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ফজলে হাসান আবেদ 1972 সালে সিলেটে ক্ষুদ্র ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প হিসেবে ব্র্যাক প্রতিষ্ঠা করেন। ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা, বিশ্ববিদ্যালয়, ব্যাংক এবং সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে নানা মাত্রিক বিনিয়োগের সমন্বয়ে ব্র্যাক বর্তমানে বিশ্বের বুকে একটি অনন্য প্রতিষ্ঠান। 1936 সালের 27 এপ্রিল সিলেটের হবিগঞ্জ মহকুমার বানিয়াচং গ্রামে স্যার ফজলে হাসান আবেদ জন্মগ্রহণ করেন।
সরফরাজ হাসান আবেদকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দেয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অশোকা। তিনি 2010 সালে ব্রিটেনের রানী নাইটহুড মর্যাদা লাভ করেন। 2019 সালে নেদারল্যান্ডসের রাজাও তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করেন। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব পাকিস্তানের দিকে। আরেকটি তোষাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি বিশেষ আদালত। শনিবার রাওয়ালপিন্ডি আদিয়ালা কারাগারে স্থাপিত বিশেষ আদালতে এই রায় ঘোষণা করা হয়। মামলাটি ইতালীয় বিলাসবহুল ব্র্যান্ড বুলগারির একটি দামি গহনা সেট নিয়ে 2021 সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরকারি সফরে গহনা সেটটি বুশরা বিবিকে উপহার দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষের দাবি, প্রায় 8 কোটি রুপির গহনা মাত্র 29 লাখ রুপিতে নিজেদের কাছে রেখেছিলেন তারা। ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী আছেন। নিয়ম অনুযায়ী এই গহনা সেটটি সরকারি তোষাখানায় থাকার কথা। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। ব্রাজিলে রিও ডি জেনেরোতে রুয়া দো সেনেদো সড়কটি বিশ্বের সবচেয়ে শান্ত সড়ক ঘোষণা করেছে টাইম আউট ম্যাগাজিন। প্রাচীন দোকান এবং হস্তশিল্পের সমারোহের জন্যই সুপরিচিত এই রাস্তা। স্থানীয়দের মতে সব বয়স এবং সংস্কৃতির মানুষের মেলবন্ধনই এই সূর্যোদ্য। প্রতি সপ্তাহের শেষে গাড়ি চলাচল বন্ধ করে শুরু হয় উৎসব। শহরের বাইরে থেকেও ঘুরতে আসেন দর্শনার্থীরা। স্থানটি দিনই দর্শনার্থীদের জন্য মিলন মেলা হয়ে উঠছে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চলতি মাসে প্রথম 17 দিনেই প্রবাসীদের পাঠানো আয় $2 মিলিয়ন ছাড়িয়েছে, যা গত বছরে একই সময়ের চেয়ে বেড়েছে 16.7%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সর্বশেষ বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $32.57 বিলিয়ন। ব্যাংক থেকে ডলার কেনা এবং বৈদেশিক মুদ্রার প্রবাহের কারণে রিজার্ভ প্রতিনিয়ত বাড়ছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়াতে ভূমিকা রাখছে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরও খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। দেশের সমুদ্র বিজ্ঞান গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ দিয়েছেন গবেষকরা। কক্সবাজারে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বোরির 2 দিনের বার্ষিক সেমিনারে বক্তারা বলেন, সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণালব্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগ ও কার্যকর উদ্যোগ জরুরি। বোরির মহাপরিচালক কমান্ডার মোহাম্মদ মিনারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমুদ্র গবেষকরা। বিজ্ঞানী এবং গবেষকরা সেমিনারে গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেন। গাজীপুরের কাপাসিয়ায় পরিবেশ ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্সবিহীন 2টি অবৈধ ইট ভাটায় উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা। উপজেলার ধান্দিয়া এবং পোনাশাড়ি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। উচ্ছেদে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজানুল ইসলাম। সে সময় ভাটা 2টি চিমনি এবং কিলন গুড়িয়ে দেওয়া হয়। ইটভাটার 2টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। সে সময় গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আরিফিন বাদল এবং অন্যরা উপস্থিত ছিলেন। পৌষের শুরুতে গাইবান্ধায় কুয়াশা এবং শীতের তীব্রতা বেড়েছে। বিকেলের পর থেকেই জেলার বিভিন্ন এলাকাতে বইতে শুরু করে হিমেল হাওয়া। গ্রামীণ জনপদ, চর এবং নদী অববাহিকা কুয়াশা থাকায় সূর্যের দেখা মিলছে না দেরিতে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষ। এবারে খেলার খবর। ক্রিকেটের আরও খবর।
চমক রেখে 2026 টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। বাদ পড়েছেন দেশটির ওয়ানডে এবং টেস্ট। শরীফ ওসমান হাদির জানাজার নামাজে লাখো মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন। দেশের মানুষের হৃদয়ে হাদি চিরদিন থাকবেন বললেন প্রধান উপদেষ্টা। তার মন্ত্র ধারণ করে জাতিকে অগ্রগতির পথে নেওয়ার আহ্বান। হাদির খুনিদের বিচারের দাবিতে শাহবাগে ইনকলাব মঞ্চসহ বিভিন্ন দল এবং সংগঠনের সমাবেশ। অন্তর্বর্তী সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম। বিজয়ের মাসেই চলে গেলেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ কে খন্দকার। স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা রাখা সেনানায়কের বিদায়ে শোক। এবং নারায়ণগঞ্জে 7 তরুণের নিরাপদ খেজুর রসের উদ্যোগ। শহরবাসীর কাছে শীতের খেজুর রসের স্বাদ ফিরিয়ে দেওয়ার প্রত্যাশা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।